এরকম একটা দল তার উৎসমুখেই যখন দুর্বলতা, উৎসমুখেই যে বিচ্যুতি, বিকৃতি, বিভাজন এইসব প্রশ্ন থাকে, সেই দলে যদি কেউ থাকে সে ভালো থাকলেও ভালো থাকতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ জন্মদিনের জন্য, রাস্তা বন্ধ বলে কি বলে সুজিত বসুর জন্মদিন, রাত সারা রাত ধরে অনুষ্ঠান। তো এইগুলি কেন করছি? টাকা মাটি টাকা ওই কথা নয়, কথাটা হচ্ছে কোথা থেকে, কার সঙ্গে, কোথায় এই সুযোগ পেল, রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল, কোথায় একটা কাঠামোটা, এটা জানি প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে জালে জড়িয়ে গেছে। কেউ ভালো থাকলেও তাকে ভালো বলে লোকে গণ্য করে না। বামফ্রন্টের আসন শূন্য করেছে, কিন্তু শিক্ষায় আসন শূন্য কেন? শিক্ষক পাওয়া যাচ্ছে না কেন? শিক্ষকরা রাস্তায় কেন? পরীক্ষা দিয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য হয়েছে তারা কেন আজ 1052 দিন ধরে রাস্তায় বসে আছে? এই প্রশ্ন কে উত্তর দেবে? এটা প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী হিসাবে তার প্রথম খোঁজাখুঁজি। তিনি এখন অন্য খুঁজেন, নাটক খুঁজছেন কেন? এখন আসল বাস্তবটা খুঁজুন, বাস্তবটার মুখোমুখি হন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজনৈতিক উত্থান বলতে যার নাম বারংবার রাজনৈতিক বিশ্লেষকরা চর্চায় নিয়ে এসছেন তা নিঃসন্দেহে সুজিত বসু, যার বাড়িতে ঠিক দুদিন আগে হয়েছে কেন্দ্রীয় এজেন্সি রেড। কিন্তু এই সুজিত বসু যেই বিধানসভার অন্তর্গত, সেই সল্টলেকে বিধাননগর, এই মুহূর্তে আমি আছি বাম নেতা রবীন দেবের বাড়িতে। কিভাবে দেখেন তিনি তার উত্থান? শুধু তাই নয়, শাহজাহান কাণ্ডই বা কীভাবে ব্যক্ত করবেন বাম নেতা রবীন দেব? দেখতে স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। নিন্দুকেরা বলেন সুজিত বসুর সহচর্যে আপনাদের, মানে সুজিত বসু আপনাদের সহচর্যে বেড়ে উঠেছেন এবং তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি গেছে বর্তমানে। দেখুন, প্রতিটি ক্ষেত্রেই মানুষের জন্ম মৃত্যু সব কিছু আছে, আবার এগোনো পিছনো আছে, আদর্শের প্রতি নিষ্ঠা আছে, আদর্শকে আঁকড়ে ধরা আছে, আবার আদর্শকে বিচ্যুত হওয়া আছে। এমন দেশের স্বাধীনতা আন্দোলনেও আমরা দেখেছি আঁকাপাকা পথ। কেউ স্বাধীনতা সংগ্রামে যেমন ক্ষুদিরাম, প্রফুল্ল, বিনয় বাদল, দীনেশ, তারা সমস্ত জীবন উৎসর্গিত করেছে। আবার কেউ কেউ আপোষ করেছে, যেমন সাভারকাররা আপোষ করে, আরএসএসের যারা আছে এখন দেশপ্রেমের বন্যা বয়ে দিচ্ছে প্রচারে, তাদের অনেকেই স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল এই সমস্ত তথ্য মানুষের কাছে স্পষ্ট। কিন্তু স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমাদের দেশের স্বাধীনতার আগে পরে অনেক পরিবর্তন হয়েছে। কেউ একটা দলে ছিল, পরে শিফটছে। আর শিফটিংটা এখন, আগে আমরা ফুটবল খেলার মাঠে বা ক্রিকেট মাঠে তাদের দল বদল দেখছিলাম, কিন্তু এখন দল বদলু একটা কথাটা রাজনীতিতেও চলে এসছে। স্বাভাবিকভাবেই এই পরিবর্তন ঘটছে, কিন্তু ঘটলে যেখান থেকে যাচ্ছে যেখানে আসছে, দুই দল কাছে কৈফিয়ত চায় অনেকেই, স্বাভাবিকভাবেই। আমরা তাই বলি সুজিত বসু বা অনেকেই, এই যারা এখন মইনুল হাসান আমাদের সিপিআইএমের একবার সর্বোচ্চ নেতৃত্বে, রাজ্য কমিটির নেতৃত্বে ছিল, দুইবারের সাংসদ ছিল, যুব ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল, এখন তৃণমূলে আছে। তা এখন সব ঠিকমতো চলছে, কোনো হলেই কি আমরা দায়ী হবো? এই প্রশ্নটা কি আপনি কোনোদিন করেছেন যে একটা রোলের দোকান থেকে কিভাবে সুজিত বসুর প্রতিপত্তি? আমি অনেস্টলি জিজ্ঞাসা করছি। আমার প্রশ্ন এটা না, রোলের দোকান থেকে না, যে কোনো মাটি থেকে একেবারে, আমরা সবসময় বলি লাঙ্গলের ফলা থেকে একবার আকাশে ওঠা যাক, ঠিক আছে? যদি নীতি আঁকড়ে থাকে, আদর্শ মানুষকে পরিচালিত করে এবং মানুষকে সেই আদর্শের প্রতি টানে। যদি ব্যক্তির প্রতি টানে তাহলে হোঁচট খাবি, তাহলে এরকম দল বদল হয়। ব্যক্তির প্রতি আনুগত্য থাকলে দল বদল হয়, আদর্শের প্রতি থাকলে সহসা বদল হয় না। শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছবার জন্য সে বহাল থাকে, তার আন্দোলন, তার অবস্থান, সমস্ত কিছু। সুতরাং আপনি সুজিত বসু হোক আর যেই হোক, এই কোনো একটা দোকান থেকে, রোল থেকে বা এই থেকে হয়, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তার জীবন জীবিকা। আমিও তো চাষ করে উঠেছি, আমাকে এখন দেখলে কী হবে? আমি তো একজন চাষি, এখন কেউ জানে আমি চাষি? আমি যখন একদিন লোকসভা ক্যান্ডিডেট ছিলাম, একজন কাছে প্রচার করতে গেছি, তিনি আমাকে বলেন আপনি আমাদের কি করবেন, আপনি তো থাকেন শহরে। তখন আমি বললাম আমায় কী করতে হবে? বলে জাল দিয়ে মাছ ধরতে পারবেন? তখন আমি যখন জাল ফেলতে যাচ্ছি তখন বলছে না পারো ভাই, আমি দেখলাম। তারপর বলছে তুমি লাঙ্গল ধরতে পারবে? আমি লাঙ্গল ধরতে পারলাম। তারপর তুমি মাছ ধরতে পারবে? বলে মাছ ধরতে পারলাম। তুমি সাইকেল চালাতে পারবে? সাইকেল চালাতে পারলাম। তাহলে মানুষের সব হচ্ছে তার সুযোগ,
তার যে প্রতিভা, তার বিকাশ, তা ঘটাবার জন্য রাষ্ট্র তার যে দায়িত্ব সে যদি পালন করে এবং তার যদি নিষ্ঠা থাকে, সে উত্থান হতেই পারে। সুতরাং আমি সেই প্রশ্নটাকে আনছি না, কে কোন দোকান দিয়ে শুরু করেছিল, তার যে কোনটা তার জীবন জীবিকার ক্ষেত্রে রোজগারের পথ ছিল, সেটা ভিত্তি নয়। ভিত্তিটা হচ্ছে সে কোন আদর্শে, সে বেশিরভাগ মানুষের স্বার্থে না কম ভাগের স্বার্থে, সে সমষ্টির স্বার্থে না ব্যক্তির স্বার্থে, সে শ্রেণী যারা বেশিরভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে তার পক্ষে না মুষ্টিমেয়কে প্রতিনিধিত্ব করে তার পক্ষে। তা সত্ত্বেও বারংবার যে টপিকগুলো আলোচনা হচ্ছে, দেখুন কোটি কোটি টাকার বিশ্বকাপ আনা, শ্রীভূমির বিলাসবহুল একটা পুজো মণ্ডপ, এই প্রশ্ন কি আপনার মাথায় কোনোদিন এসেছে যে এত কিছু হয় কোথা থেকে? এটা শুনো, আমার মনে প্রশ্ন জেগেছে এইখান থেকেই, যে যারা এত সততার প্রতীক বলে চিহ্নিত করেছে, শুনুন দলটাই হচ্ছে একটা কথাটা হচ্ছে, কেন রাখবে না তো, সঙ্গদোষ। এ ম্যান ইজ নোন বাই হিজ কম্পেনিয়ন হি কিপস, তার সঙ্গী কারা এটার উপর নির্ভর করে। মুশকিল হচ্ছে তিনি যেই দলে যোগ দিয়েছেন, তিনি একজন সিপিআইএমের কর্মী ছিলেন, আমাদের কমরেড সুভাষ চক্রবর্তীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে দিকে আকৃষ্ট হয়েছে, খেলাধুলা, গান বাজনা, ওইসব নানা জগতে ও বিরাজ করেছে। তারপর চলে গেছে, এখন হাতছাড়ি দিলে যাবে। এই দলে থাকলে হচ্ছে হারমাত, ওই দলে গেলে সোনার টুকরো। এটাই মমতা ব্যানার্জি আবিষ্কার করেছে। কিন্তু মমতা ব্যানার্জি মুশকিলটা কি জানতো, ওনার বিসমিল্লাহ গলদ। উনি প্রথম এমপি হয়েছিলেন, সেখানে জালি ছিল, ডক্টরেট বলেছিলেন, পরে আর ব্যবহার করেনি। তারপর যখন 98 সালে 1 জানুয়ারি যে দলটা গঠন করলেন তৃণমূল, এই দলটার মধ্যেই বিভাজন ছিল। আমাদের বাংলা শব্দর পরিবর্তন করে দিয়েছে, যুক্তাক্ষরকে বিভাজন করে দিল। 1996 সালের 29শে মার্চ তামিল মানিলা কংগ্রেস গঠিত হয়েছে আরএসের নির্দেশে, জিকে মোবানরকে দিয়ে, কংগ্রেসকে ভাঙার জন্য, দুর্বল করার জন্য। সেই একই সিদ্ধান্ত হলো যে পশ্চিমবাংলা কংগ্রেসকে ভাঙতে হবে। তখনও বললো ওই টিএমসি নাম নিতে হবে, কিন্তু যারা ওই তামিল মানিলা কংগ্রেস করলেন, তামিল একটা শব্দ, মানিলা একটা শব্দ, কংগ্রেস একটা শব্দ, তাহলে টিএমসিটা ঠিক আছে। কিন্তু এখানে যে তৃণমূলটা যুক্তাক্ষর, এটা যে আলাদা নয় সেটা আর মাথায় থাকেনি, কিন্তু ওটা নকল করতে হবে, মেলাতে হবে, তার জন্য তারা টিএমসি নাম দিল। যখন এই প্রশ্নেই তখন অজিত পাজা তখন নেতৃত্বে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ইলেকশন কমিশনে গেলেন, তখন ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন লীনা চক্রবর্তী। তার সামনে আমি প্রশ্ন তুললাম, তাহলে ম্যাডাম এই যে ওনার দলটার নামটা একটু আগে ক্লিয়ার হোক। আমরা তো বাংলাতে জানি যে তৃণমূল একটা শব্দ হচ্ছে যুক্তাক্ষর, কিন্তু আলাদা নয়। তাহলে বিভাজনটা ওখান থেকেই শুরু হয়েছে, গলতিটা ওখান থেকেই শুরু হয়েছে। একদিকে হচ্ছে নিজের আগে ডক্টরেট লাগানো, তারপর ধরা বলল, তারপরে যখন কংগ্রেস ছেড়ে এসে তৃণমূলে যোগ দিল, দলটাই নিল একটা ভুল জায়গা থেকে। পরে দেখবেন এটাকে যখন ইলেকশন কমিশনের সামনে আসলো, বিতর্ক তুললাম, তখন এআইটিসি নাম দিল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আলাদা, পশ্চিমবাংলার টিএমসি, এখনও টিএমসি পরিচিত। সুতরাং তার দলে এরকম একটা দল, তার উৎসমুখেই যখন দুর্বলতা, উৎসমুখের যে বিচ্যুতি, বিকৃতি, বিভাজন, এইসব প্রশ্ন থাকে, সেই দলে যদি কেউ থাকে, সে ভালো থাকলেও ভালো থাকতে পারবে না। আমার মনে হয় স্যার, মানে বিষয়টা এতটা সরলীকরণ যে সঙ্গদোষেই সুজিত বসুর এই অবনমন, যেটা আপনি বলতে চাইছেন। আর সুজিত বসু কোথা থেকে কিভাবে করে এত কোটি কোটি টাকা খরচ করছে, রবীন্দ্রদেব জানে না বিধাননগরে থেকে, এটা হতে পারে না, মানুষ বিশ্বাসই করবে না। আমি আমার কাছে বলে, আমি তো আর সবার ঘুরে বেড়াই না। আমাদের কাজ হচ্ছে, যখন দেখি আমি যার জন্মদিন পালন করেন, আমি যাচ্ছিলাম, বলে যাওয়া যাবে না, বলে ও সুজিত বসুর জন্মদিনের রাস্তাঘাট, লক্ষ লক্ষ টাকা খরচ, জন্মদিনের জন্য রাস্তা বন্ধ। বলে কি, বলে সুজিত বসুর জন্মদিন, রাত সারা রাত ধরে অনুষ্ঠান। তো এইগুলি কেন করছে? এগুলি হচ্ছে, বললাম তো, এখানে হচ্ছে একটা নীতি, ওই নীতি আদর্শর যে আকৃষ্ট করছে, তফাৎ হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং এইটা বুঝতে হবে, সুজিত বোসকে কেন বলছেন? আচ্ছা, পার্থ চ্যাটার্জি কোথায় ছিলেন? কোথায়? একটা বড় অফিসে কাজ করতেন, তার থেকে এনে তাকে চাকরি ছাড়িয়ে এমএলএ করা হলো, মন্ত্রী হলো, তার আগে বিরোধী দলের নেতা ছিল। তার যে অবনমন, এটা কেউ ভাবতে পেরেছে? সেটা কেন প্রশ্ন তুলছে না? সে কংগ্রেস থেকে তৃণমূলে গেছে, সুতরাং তার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে বিচ্যুতি, বিকৃতি, নোটিশ দিয়ে আছে না। হাঙ্গার কামস এমং দ্য ম্যান কোয়াইট আননোটিস, নান ক্যান সি ইট কামিং, বাট ইট এভরিওয়ান ফিলস হিজ অ্যাপ্রোচ। তেমনি হচ্ছে বিচ্যুতি, বিকৃতি, এই ধরনের মানুষের, এগুলিও কোনো নোটিশ দিয়ে আসে না। এগুলি আসে দেখবেন এক একটা পরিবেশ পরিস্থিতির সামনে থেকে, তখন দ্রুততার সঙ্গে চলে আসে। কোনোটা স্রোতগতিতে আসে, কোনোটা দ্রুত গতিতে আসে, এই পরিণতি। নাহলে সুজিত
আপনি যারা যারা এসেছেন, আমি এখন আপনাকে নির্দিষ্ট করে তৃণমূলে খুঁজে বেড়ান, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভালো শিক্ষিত ছেলে, এলো মন্ত্রী হলো, আর বনাবনি হলো না, ও চলে গেল বিজেপিতে, তার দপ্তর পাল্টে দিয়ে পাঠিয়ে দিল বন দপ্তরে। এবারে বন দপ্তরে যাওয়ার পর যেই দিন যিনি অমিত শাহ তাকে চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে গিয়ে উত্তরীয় পরিয়ে বিজেপিতে যোগদান করলেন, তারপরে মমতা ব্যানার্জি কি বললেন? দুর্নীতিতে অভিযুক্ত তিনি বনকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছে। আর ও পাল্টা জবাব দিল, আমি যদি মুখ খুলি সাগর উথাল পাতাল হয়ে যাবে, চুপ হয়ে গেল। আবার দেখা গেল নির্বাচনে লড়ল বিজেপির হয়ে, হারল। ত্রিপুরায় গিয়ে, পশ্চিমবাংলা না, ত্রিপুরায় গিয়ে ভাইপো তাকে উত্তরীয় পরিয়ে তৃণমূলে জয়েন করে নিল। মুকুল রায়ের পুত্র, এই সম্পর্কে সব কাহিনী। তাহলে এগুলি কি বামপন্থীর প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে তৃণমূল দল যদি হয়, কে কোন সময়ে তৈরি হয়েছিল? তাহলে তৃণমূল দল তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে। তা বামফ্রন্ট এর জন্য দায়ী, কারণ বামফ্রন্টের বিরোধিতা করার জন্য তৃণমূলের জন্ম। এবং বলছে শাহজাহানের যে উত্থানটা বাম আমলে, তো বলছি, আপনি আমার নাম বলবেন কেন? আমি তো বলছি অনেক নাম, আপনি একটা বলবেন, আমি হাজারটা বলতে পারি। প্রাইম টাইম শো হচ্ছে, শাহজাহান কোথা দিয়ে এসছে? এইগুলি তো কথা, বিকৃতি বিচ্যুতি আর হচ্ছে উৎসবকে না গিয়ে চলে যাওয়া অন্য জায়গায়। বিষয় হচ্ছে বর্তমানে কি কাজে ধরা পড়েছে। শাহজাহান ধরা পড়েছে কি অভিযোগে? শাহজাহানের কিন্তু আরম্ভের আগে আরম্ভ আছে, রবীন্দ্রনাথের যোগাযোগ প্রবন্ধ। আরম্ভের আরম্ভ, সকালবেলায় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবার আগে সকালবেলায় সলতে পাকানো। তাহলে সলতে পাকানোটা তো দেখতে হবে কারা কোথায়। শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে গেল, কোথায় উৎস? তার আগে কে গ্রেপ্তার হয়েছে, তার সাথে কে গ্রেপ্তার হয়েছে, বাকিবুর রহমান। এই কথাগুলি, এখান থেকে উৎস কোথা থেকে আসছে, সূত্র কোথা থেকে আসছে, কথাগুলি বুঝান। সেইখানে কোনো বামপন্থী নাম আছে? তারা ধরা পড়েছে কোথায় নেই। এইগুলি না দিয়ে 20,000 কোটি টাকা একজনের কাছে পাওয়া যাচ্ছে, এটা ভাবতে পারেন শঙ্করাঢ্য, একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। 20,000 কোটি টাকা মানে আপনি কোনোদিন ইমাজিন করেছিলেন? আমি ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না। শূন্য হবে সাধারণ মানুষ। আমি তো বলো আমার ভাবতেই পারছি না। 1,000 কোটি, 1,000 টাকা ভাবতেই আমার অনেক সময় লাগে, আর এরা 20,000 কোটি টাকা। কারণ আমি ব্যাংকে চাকরি করছিলাম, তখন 361 টাকা 20 পয়সা মায়না ছিল আমার মাসিক। আমি যখন 71 সালে 16 এপ্রিল ব্যাংকে চাকরি জয়েন করি, ওই 15 দিন পরে আমি 181 টাকা 25 পয়সা পেয়েছিলাম। সুতরাং এগুলি তো আমরা জানি যে টাকা মানে কি, টাকা মাটি টাকা ওই কথা নয়। কথাটা হচ্ছে কোথা থেকে, কার সঙ্গে, কোথায় এই সুযোগ পেল, রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল, কোথায় সঙ্গী সাথী, চিফ মিনিস্টার, মন্ত্রিসভা, তারপরে এমএলএ, এমপি, রয়েছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, শহরের মিউনিসিপ্যাল, একটা কাঠামোটা। এটা জানো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে জালে জড়িয়ে গেছে। কেউ ভালো থাকলেও তাকে ভালো বলে লোকে গণ্য করে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, আমার একদম রাজনৈতিক একটা শেষ প্রশ্ন। ব্রাত্য বসু একটা সিনেমা বানাচ্ছে হুব্বা, অনেক সময় উনি বিভিন্ন ক্ষেত্রে জায়গায় বলেওছে, দেখলাম বাম আমলটাকে ধরা হয়েছে। হুব্বা মানে হুব্বা শ্যামল। উনি একজন নাট্যকার ছিলেন। উনি যদি নাটক করতেন, আমাদের বিরুদ্ধেও করেছিলেন টুইঙ্কেল টুইঙ্কেল, আপনাদের মনে আছে আমাদের আমলে। ওনার এই প্রশ্ন তো তখন বলেনি কেউ যে ব্রাত্য বসু কার আমলে চাকরি পেয়েছিল, ব্রাত্য বসু কোন দলে ছিল, ব্রাত্য বসু বাবা কী করতেন, কী রাজনীতি করতেন, ব্রাত্য বসু শিক্ষকতা, এর থেকে প্রশ্ন তো আমরা তুলি না। কারণ আমি কথাটা বললাম, ব্রাত্য বসু টুইঙ্কেল টুইঙ্কেল নাটক করেছিল, এটা ছিল। কিন্তু ওই বামফ্রন্টের আমলেই একজন দেখবেন এখনও নাটক করে আবৃত্তি করে, তিনি একজন আধিকারিক ছিলেন। তিনি তো একেবারে তার কি বলবো, মানে নিকট বন্ধু, প্রাণের বন্ধু, সেই ধরেই কিন্তু সব উত্থান। তারপর আমিও অনেক সময় করেছি, তখন অতি বামে গেলেন, অতি বাম থেকে অতি ডানে চলে এলেন। এই রাজনীতিতে এটাই হচ্ছে প্রশ্ন। সুতরাং ব্রাত্য বসু নাটক করবেন, উনি নাট্যকার, আমি ওর নাট্য প্রতিভাটাকে সম্মান জানাই। বাম আমলের ওই সময়টাকে আমি নাট্য প্রতিভাটাকে তার সম্মান জানাই। কিন্তু তিনি এখন যে নাটকের কথা বলছেন, হঠাৎ মনে পড়লো কেন? 12 বছর গিয়ে, এক যুগ গিয়ে মনে পড়লো কেন? আগে বলতো না কেন? যার নাম বলছেন সে তো বামফ্রন্টের আমলের কথা ছিল।
তখন বলছিলেন না কেন, হঠাৎ বলেন? আপনি তো আপনার সাথে তো আমার এই ব্রাত্য বসুর সাথে ওকে জিজ্ঞাসা করবেন যে 2010 সালে যখন মিউনিসিপ্যাল নির্বাচন রেজাল্ট বেরোলো তার দিনে তার সাথে যখন আমার বিতর্ক হয়েছিল, সব ছিলেন। শুভপ্রসন্ন থেকে শুরু করে কল্যাণ সান্যাল সব ছিলেন, কল্যাণ সান্যাল বেঁচে নেই, সবাই ছিলেন। এই বিশেষ করে আমাদের যে এখন কৌশিক সেন সবাই ছিলেন, সুমন যে সুমন দে এখন সঞ্চালক তিনিই ছিলেন। ওই এবিপিতে আলোচনা হচ্ছিল, সেইখানেও কথাগুলি উঠেছিল অনেক কথা। যখন জবাব দিয়েছিলাম খণ্ডগড়, তখন বলছিল আপনি ডেট ধরে বলবেন না, কারণ আমি ডেট ধরে বললে বিপদ। ওনারা ডেট ধরে বলতে পারবেন, সুতরাং ওনারা এখন অতীতের আনতে পারবেন, কিন্তু আসল কথা হচ্ছে 12 বছরে কি করেছেন। আর যদি এই অপরাধী হয়ে থাকে তাহলে 12 বছর আপনার সরকার ছিল, সেই সরকার এত নাকি ফটাফট কাজ করে, ফটাফট এত দ্রুত কাজ করে, তাহলে আপনারা 12 বছর সময় লাগলো। এই সাথে সঙ্গ ছিল ওরা দিয়ে তার কথা বলতেন না। এখন হচ্ছে 12 বছর পর যখন আপনার গোটা শিক্ষা দপ্তরটা, আপনার আগের মন্ত্রীগুলি, তার প্রশাসক, উপাচার্য সব জেলে পড়ে আছে, প্রাইমারি স্কুলের চেয়ারম্যান থেকে শুরু সব জেলে পচে আছে। আপনি কবে যাবেন তার ঠিক নেই, অপেক্ষায়। কেউ জেলে, কেউ বেলে, আর কেউ হচ্ছে দিন গুনছে দা গেল বলে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সুতরাং এই সময় আপনাকে এই নাটকের কথা লিখতে হবে, এটাই হচ্ছে সময়। একটা সময় একটা বাবার প্রসঙ্গ আপনি টেনে আনলেন, মানে বাবা কি করতেন? বাবা একজন, আমি বলছি, বড় প্রগতিশীল বুদ্ধিজীবী লেখক, সবাই জানেন। আমি এর চেয়ে বেশি কথা বলছি না। মানুষের বাবা হলেই ছেলে অন্য রাজনীতি করতে পারবে না, আমি তা মনে করি না। কিন্তু কথাটা হচ্ছে আমি কান টানলে মাথা আসলে বলছে, ঠিক আছে না? সেই জন্য বলছি, কারণ এখন টানছে ওই জায়গায়। আমরা বলছি ওইটা আছে, আমরা বলছি আদর্শটা কি, নীতিটা কি, কর্মসূচিটা কি, কথাটা কি, কাজটা কি, এর মিল আছে। ঘোষণা যা করেছিল তার সাথে মিল আছে। যা বলছে গরিব মানুষের জন্য সব করে দিচ্ছে, ফটাফট সব হয়ে যাচ্ছে। 500 টাকায় সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা 500 টাকায় দিচ্ছে ভালো, কিন্তু কথাটা বামফ্রন্ট দিয়েছে অনেক বেশি। তারা দিয়েছে নীতি সকলের জন্য, খাদ্য সকলের খাদ্য, বস্ত্র সকলের বস্ত্র, বাসস্থান সকলের জন্য। এগিয়েছি, সব পেরেছি, পারিনি। মানুষ আমাদের শিক্ষা দিয়েছে, 11 সালে সরিয়ে দিয়েছে, কিন্তু মানুষের অধিকার বোধ জন্মেছে, সরানো যায়। আগে ছিল যা ছিল সেটা একবারেই থাকবে, আর একবার শিলা নড়বে না, নট নরণচরণ। মানুষের এই যে বদলানো যায়, এই বদলানো যার এই যে স্পিরিট, এই যে প্রতিভা, এই চেতনা, এটা জাগিয়েছে কে? একটাই কথা বলবো, ওই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হওয়ার পর একটা ছোট্ট ফিল্ম করেছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর, নাম ছিল কাঁচা ফসলের কচ্চা। তখন যে মানুষকে কীভাবে আগের সময় এই পিরিয়ডে 77-এর আগে কীভাবে এই ধান যখন উৎপাদন করতো, ধানের দাম নির্ধারণে কীভাবে মানে জালিয়াতি হতো, সেটা একজন কৃষক বলছে। সে ফসল ফলিয়ে, তো সে জানে, তখনও সবাই তো নিরক্ষর, সে জানে যে 20টা ধামা করলে 10 মণ হবে, তাহলে 20 হলে 20 আর হচ্ছে না, বারবার 1, 2, 3 থেকে 12 গুণে আবার 8, 9, 10 থেকে মানে তখন সে বলছে, বল বাবু 20 একবার বল, কারণ 20 হলে 1 মণ হবে, এই 10 মণ হবে, ওইভাবে দাম পাবে। তাহলে ওই যে জায়গাটা পরিবর্তন হয়েছে এখন। আরেকটা দেখেছিলাম আমি 98 সালে পঞ্চায়েতে গেছিলাম পাথর প্রতিমায়, একটা ছেলের দোকানে এসে বলছে ওই যে মাছের পোনা ও বিক্রি করতে এসে, এবার যে দোকানদার সে তাকে টাকা দিচ্ছে কম, তখন সে বলছে, আরে আমার বাবাকে কম দিয়েছো, আমি তো বামফ্রন্ট সাক্ষরতা করেছে, আমি লেখাপড়া শিখেছি, আমি এখন ক্লাস 5-এ পড়ি, আমি গুনতে শিখেছি, তুমি আমার 20 টাকায় কত দাম হয় আমাকে বুঝিও না, তুমি আমাকে 5 টাকা দিয়ে বিদায় দিচ্ছিলে, আমার আসল টাকা দাও। প্রশ্নটা হচ্ছে চেতনা। এই যে শিক্ষায় চেতনা বাড়ায়, চেতনায় শত্রুমিত্র চেনায়, ওইগুলি বামফ্রন্ট করেছে, তার জন্যই এদের অসুবিধাটা হয়ে যাচ্ছে। আর এখন দেখছেন 4 লক্ষ, বামফ্রন্টের আমলে 2,70,000 থেকে 10,25,000 মাধ্যমিক পরীক্ষার্থী, আর এখন এক ধাপে 4 লক্ষ কমে গেছে। কেন্দ্রও চুপ, রাজ্যও চুপ। তাহলে কমে কেন? এত আসন ফাঁকা কেন? স্কুল কলেজে বলে আমি কলেজ করে দিয়েছি, কথায় যেখানে যাচ্ছে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে, যেখানে যাচ্ছে কলেজ করে দিচ্ছে, তাহলে সেখানে এত শূন্য কেন? বামফ্রন্টের আসন শূন্য করেছে, কিন্তু শিক্ষায় আসন শূন্য কেন?
শিক্ষক পাওয়া যাচ্ছে না কেন, শিক্ষকরা রাস্তায় কেন, ন্যায্য পরীক্ষা দিয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য হয়েছে তারা কেন আজ 1052 দিন ধরে রাস্তায় বসে আছে? এই প্রশ্ন কে উত্তর দেবে? এটা প্রাপ্ত বসুধ শিক্ষামন্ত্রী হিসাবে তার প্রথম খোঁজা উচিত। তিনি এখন অন্য খুঁজেন, নাটক খুঁজছেন কেন? এখন আসল বাস্তবটা খুঁজুন, বাস্তবটার মুখোমুখি হন, নাহলে কেউ রেহাই পাবে না। অবশ্যই কেউ রেহাই পাবে না, ইতিহাস তো সে কথাই বলে। সময় পরিবর্তনের কথা বলছেন, কিন্তু আলটিমেটলি এই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে সুজিত বসু, ব্রাত্য বসুরা, এরকমই বলতে চাইলেন রবীন দেব। নিঃসন্দেহে বিভাজন, বিচ্যুতি, নীতি, আদর্শ, চেতনা, এত সব কথার জটিল গোলকধাঁধায় যেটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে তা হলো আলটিমেটলি রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বোধ এবং শিক্ষা। যে শিক্ষা এখনও বামেরা বাঁচিয়ে রাখবেন এই আশাই করছেন প্রবীণ বাম নেতা রবীন দেব। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ।